সবাইকে এই চ্যানেলে স্বাগত। গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী সময়ে গিয়ে বিভিন্ন সামন্তরা ভারতের বিভিন্ন জায়গায় তাদের এরিয়া আলাদা করে নেয় এবং ধীরে ধীরে তাদের ওই এরিয়াতে নিজেদের রাজবংশ স্থাপন করে। সেই রকমই কিছু রাজবংশ হলো এখানে প্রতিহার বংশ, এখানে গঙ্গ বংশ, এখানে গৌড় বংশ, এখানে কলচুরি বংশ, এরকম। তো এই রকমই কিছু রাজবংশ মানে প্রতিহার বংশ, গঙ্গ বংশ এবং গৌড় বংশ, এই তিনটি বংশ নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। গুপ্ত সাম্রাজ্যের সময় সামন্ত প্রথার ব্যাপক প্রসার ঘটে। প্রধান যে সামন্তদের এরিয়া তৈরি হয় সেটি হলো পুষ্যভূতি বংশের এরিয়া। মোটামুটি এই এরিয়াতে তৈরি হয় পুষ্যভূতি বংশের এরিয়া বা পুষ্যভূতি সাম্রাজ্য, বা যেটাকে বলা হয় বর্ধন সাম্রাজ্য। তারপর ধীরে ধীরে এই বর্ধন সাম্রাজ্যের এরিয়া বাড়তে থাকে, আর সেই সময় এই এরিয়াতে ছোট একটা সামন্ত ছিল প্রতিহার সামন্তরা। এই এরিয়াতে ছিল প্রতিহার সামন্তরা, ছোট একটা এরিয়া জুড়ে ছিল। হর্ষবর্ধনের সময় এই বর্ধন বংশের এরিয়া ভারতের অনেকটা জায়গা জুড়ে চলে আসে, আর হর্ষবর্ধনের মৃত্যুর পর আবার ভারতের এই পুরো এরিয়া আলাদা আলাদা ভাগ হয়ে যায় এবং তখনই এই বিভিন্ন শক্তি তাদের মাথাচাড়া দিয়ে ওঠে এবং সেই সময় এই এরিয়াতে তৈরি হয়ে যায় প্রতিহার বংশ বা প্রতিহার সাম্রাজ্য। তো প্রতিহার প্রথমে এখানে সামন্ত রূপে ছিল, পরে হর্ষবর্ধনের মৃত্যুর পর মোটামুটি 750 খ্রিস্টাব্দের আশেপাশে এই এরিয়াতে চলে আসে প্রতিহার বংশ বা প্রতিহার সাম্রাজ্য। তাহলে প্রতিহার বংশের এরিয়া ছিল এইখানে ছিল প্রতিহার বংশ। 730 খ্রিস্টাব্দে এই প্রতিহার বংশের স্থাপনা করে নাগভট্ট প্রথম। তবে কোথাও কোথাও বলা হয় যে নাগভট্টের আগে হরিচন্দ্র এই প্রতিহার বংশের প্রতিষ্ঠা করেছিল। এখন ইনিশিয়ালি প্রতিহাররা সামন্ত রূপে এই এরিয়াতে ছিল। এই এরিয়ার তখন নাম ছিল গুর্জর, ফলে এই রাজবংশের নাম হয়ে যায় গুর্জর প্রতিহার বংশ, বা এই এরিয়ার পুরো নাম হয়ে যায় গুর্জর প্রতিহার সাম্রাজ্য। তবে কোথাও কোথাও আবার এও বলা হয় যে গুর্জর শব্দের একটি আলাদা অর্থ আছে। গুর্জর শব্দের অর্থ হলো ডোর কিপার, মানে দারোয়ান টাইপের। এখন যেমন দেখা যায় যে এটিএম বা শপিং মল বা বিভিন্ন দোকানের সামনে যে সমস্ত সিকিউরিটিরা বসে থাকে বা বিভিন্ন বাড়ির গেটে যে সমস্ত সিকিউরিটি থাকে তাদেরকে বলা হয় দারোয়ান। তো সেই রকম দারোয়ানের কাজ করতো এই প্রতিহাররা এবং সেই দারোয়ানকেই তখন বলা হতো গুর্জর। আর সেখান থেকেই এই বংশের বা এই সাম্রাজ্যের নাম চলে এসেছে গুর্জর প্রতিহার বংশ বা গুর্জর প্রতিহার সাম্রাজ্য। তাহলে এই গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা নাগভট্ট প্রথম। নাগভট্ট প্রথম তার রাজধানী স্থাপন করে ভিনমাল। রাজস্থানে এখানে একটা জায়গা আছে ভিনমাল, এই যে এখানে হলো ভিনমাল। তাহলে গুর্জর প্রতিহার বংশের রাজধানী ভিনমাল। সেই সময় বর্তমান পাকিস্তানের সিন্ধ প্রদেশ, মানে এই যে এই এরিয়াকে বলা হয় সিন্ধ প্রদেশ। তো সেই সময় এই সিন্ধ প্রদেশে দুইজন আরব শাসকের শাসন চলতো। তারা হলেন জুনাইদ আর তামিন। আরব শাসক ছিলেন জুনাইদ আর তামিন। জুনাইদ আর তামিন রাজস্থান, পাঞ্জাব এবং গুজরাট এই জায়গায় তাদের এরিয়া এক্সপ্যান্ড করতে চেয়েছিল, কিন্তু নাগভট্ট প্রথম ওই আরব শাসকদের হারিয়ে দেন এবং নিজে তার সাম্রাজ্য উত্তরে এবং দক্ষিণ দিকে বিস্তার করতে থাকে গুজরাটের এই এরিয়াতে। নাগভট্টের পরে রাজা হয় দেবরাজ এবং তারপরে রাজা হয় বৎসরাজ। তাহলে নাগভট্ট, দেবরাজ আর বৎসরাজ। নাগভট্ট, দেবরাজ, তারপর বৎসরাজ। এই বৎসরাজের সময় ভারতের ত্রিশক্তি সংগ্রাম চালু হয়। মানে ওই যে দেখেছিলাম যে হর্ষবর্ধনের মৃত্যুর বেশ কিছুটা সময় পরে গিয়ে এই কনৌজ কার দখলে থাকবে তা নিয়ে পশ্চিম দিকে এখানে গুর্জর প্রতিহার বংশ, এখান থেকে রাষ্ট্রকূট বংশ এবং এখান থেকে পাল বংশ একসাথে এসে নিজেদের ভিতরে একটা লড়াই হয়, সেটাকেই বলে ত্রিশক্তি সংগ্রাম। তো এই ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়েছিল গুর্জর প্রতিহার বংশ থেকে বৎসরাজ, রাষ্ট্রকূট বংশ থেকে এসেছিল রাজা ধ্রুব, আর পাল বংশ থেকে ছিল রাজা ধর্মপাল। তাহলে ত্রিশক্তি সংগ্রামে ইনিশিয়ালি কে কে গিয়েছিল? এখান থেকে বৎসরাজ, এখান থেকে ধ্রুব, আর এখানে ধর্মপাল। বৎসরাজ, ধ্রুব আর ধর্মপাল। একদম শুরুর দিকে বৎসরাজ কনৌজটা প্রায় দখল করে নিচ্ছিল, কিন্তু পরবর্তীকালে গিয়ে ধর্মপালের পরে এই ত্রিশক্তি সংগ্রামে অংশ নেয় দেবপাল। দেবপাল এই দুজনকে হারিয়ে ফাইনালে কনৌজ দখল করে নেয়। এই ত্রিশক্তি সংগ্রাম বা এই ত্রিশক্তি লড়াই প্রায় 100 বছর ধরে চলেছিল। তাহলে প্রথমে এখান থেকে এসেছিল বৎসরাজ। বৎসরাজের পরে এই ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়েছিল তার ছেলে ভোজ বা ভোজ প্রথম, যাকে বলা হয় মিহির ভোজ। পরবর্তীতে এই ত্রিশক্তি সংগ্রামে জিতে গিয়েছিল এখানে দেবপাল, পাল বংশের রাজা দেবপাল। কিন্তু দেবপালের মৃত্যুর পর ভোজ প্রথম বা মিহির ভোজ পুনরায় আবার কনৌজ আক্রমণ করে এবং ফাইনালে এই কনৌজ জিতে যায়। আর তারপর এই গুর্জর প্রতিহার বংশই বেশ কিছুটা সময় ধরে এই পুরো কনৌজ তার দখলে রাখে। তো ফাইনালি এই ত্রিশক্তি সংগ্রামে বিজয়ী হয় গুর্জর প্রতিহার বংশের শাসক মিহির ভোজ। মিহির ভোজ এই ত্রিশক্তি সংগ্রাম জিতে তার রাজধানী নিয়ে যায় কনৌজে। এই যে এখানে হলো কনৌজ। তার মানে গুর্জর প্রতিহার বংশের সাম্রাজ্য কতটা ছিল? এতটা। তাহলে এই পুরো এরিয়া ছিল গুর্জর প্রতিহার বংশের সাম্রাজ্য। তাহলে মিহির ভোজ তার রাজধানী কোথায় নিয়ে যায়?
কনৌজ। মিহিরভোজ বিষ্ণুদেবের উপাসক ছিলেন এবং নিজে একটি উপাধি ধারণ করেছিলেন আদি বরাহ। তাহলে মিহিরভোজ ছিল বিষ্ণুদেবের উপাসক এবং তার উপাধি ছিল আদি বরাহ। 885 খ্রিস্টাব্দে গিয়ে তার মৃত্যু হয়ে যায় এবং মিহিরভোজের মৃত্যুর পর এই প্রতিহার বংশে তেমন প্রতাপী শাসক আসেনি। মিহিরভোজের পর এই প্রতিহার বংশের সিংহাসনে বসে তার ছেলে মহেন্দ্রপাল বা মহেন্দ্রপাল প্রথম। তারপরে রাজা হয় মহিপাল। এই মহিপাল কিন্তু ওই পাল বংশের মহিপাল নয়। তো প্রতিহার বংশের একজন রাজা ছিলেন মহিপাল। মহিপালের দরবারে একজন বিখ্যাত কবি ছিলেন রাজশেখর। তার লেখা একটি বিখ্যাত পুস্তক ছিল কাব্য মীমাংসা। তো কাব্য মীমাংসা লিখেছিলেন রাজশেখর। রাজশেখর ছিলেন মহিপালের দরবারে একজন কবি। এইভাবে যেতে যেতে 916 খ্রিস্টাব্দ নাগাদ এখানে রাষ্ট্রকূট বংশের শাসক ইন্দ্র তৃতীয়, এই রাষ্ট্রকূট বংশের শাসক কে ছিল? ইন্দ্র তৃতীয়। ইন্দ্র তৃতীয় কনৌজ আক্রমণ করে এবং কনৌজকে নিজের দখলে নিয়ে নেয়। আর প্রতিহার বংশ তাদের সাম্রাজ্য বাড়িয়ে গুজরাটের এই তীর পর্যন্ত নিয়ে নিয়েছিল। কিন্তু এই ইন্দ্র তৃতীয় কনৌজ যেমন নিজের দখলে নিয়েছিল, তার সাথে সাথে বলা হয় যে গুজরাটের এই উপকূলও তার সাম্রাজ্যের ভিতর নিয়ে নেয়, যার ফলে এই প্রতিহার বংশের সাম্রাজ্য আবার ধীরে ধীরে ছোট হয়ে যায়। তারপর আরো বেশ কিছুটা সময় পরে গিয়ে 1008 খ্রিস্টাব্দে এই এরিয়াতে গজনি আক্রমণ হয়। গজনি যখন ভারতের এই এরিয়া দখল করার জন্য এসেছিল, তখন এই প্রতিহার বংশের উপরও আক্রমণ করে, ফলে প্রতিহার বংশের সাম্রাজ্য আরো ছোট হয়ে যায়। এই প্রতিহার বংশের শেষ রাজা ছিল যশপাল। এই যশপালের মৃত্যুর পর এই প্রতিহার বংশ যেটুকু বেঁচে ছিল সেটুকু ছোট ছোট এরিয়াতে ভাগ হয়ে যায়। তাহলে কি বললাম আরেকবার যদি রিভাইজ করে নি। গুপ্ত যুগের শেষের দিকে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামন্তদের এরিয়া তৈরি হয়ে যায়। যেমন এইখানে ছিল আমাদের পুষ্যভূতি সামন্ত, আর সেই সময় এখানে ছোট্ট একটা এরিয়াতে ছিল প্রতিহার সামন্ত। পরবর্তীতে গিয়ে এই পুষ্যভূতি বংশ যখন বিশাল তাদের এরিয়া দখল করে নেয়, তখনও এই প্রতিহার সামন্তরা ছিল। এবং পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধনের মৃত্যুর পর এই সমস্ত ছোটখাটো সামন্তরা তাদের সাম্রাজ্য আরো বেশি করে বিস্তার করতে থাকে এবং সেইভাবেই এখানে তৈরি হয়ে যায় প্রতিহার সাম্রাজ্য বা প্রতিহার বংশ। এই প্রতিহার বংশের প্রতিষ্ঠা করে নাগভট্ট প্রথম 730 খ্রিস্টাব্দে। আর এই নাগভট্ট প্রথমের সময় সিন্ধ প্রদেশ, যে পাকিস্তানের বর্তমান অবস্থা হচ্ছে সিন্ধ প্রদেশ, এই এরিয়াতে ছিল আরব শাসক, দুজন আরব শাসক ছিল, জুনাইদ আর তামিন। জুনাইদ আর তামিনকে হারিয়ে দেয়। এই জুনাইদ আর তামিন এখান থেকে আমাদের পাঞ্জাব এরিয়া দিয়ে এই পুরো এরিয়া দখল করতে চেয়েছিল, কিন্তু নাগভট্ট প্রথম জুনাইদ আর তামিনকে হারিয়ে দেয়। নাগভট্ট প্রথম তার রাজধানী স্থাপন করেছিল ভিনমাল, এই যে রাজস্থানের এই এরিয়াতে আছে ভিনমাল। তাহলে এই প্রতিহার বংশের এরিয়া ছিল এইটা আর এর রাজধানী ছিল ভিনমাল। নাগভট্টের পরে রাজা হয় দেবরাজ, তারপরে রাজা হয় বৎসরাজ। তাহলে নাগভট্ট, দেবরাজ আর বৎসরাজ। তারপরে আসে মিহিরভোজ বা ভোজ প্রথম, মিহিরভোজ, মহেন্দ্রপাল, মহিপাল, মিহিরভোজ, মহেন্দ্রপাল, মহিপাল, মিহিরভোজ, মহেন্দ্রপাল, মহিপাল। তাহলে প্রতিহার বংশে 6 জন রাজার নাম আছে। কি কি? নাগভট্ট, দেবরাজ, বৎসরাজ। নাগভট্ট, দেবরাজ, বৎসরাজ, মিহিরভোজ, মহেন্দ্রপাল আর মহিপাল। প্রতিহার বংশের শাসক এখান থেকে বৎসরাজ এখানে আমাদের ত্রিশক্তি সংগ্রামে অংশ নিয়েছিল। সেই সময় রাষ্ট্রকূট বংশ থেকে এসেছিল ধ্রুব, আর এখানে পাল বংশ থেকে এসেছিল ধর্মপাল। তো প্রথম দিকে বৎসরাজ এই কনৌজ দখল করে নেয়, কিন্তু পরবর্তীকালে ধর্মপালের পরে এখান থেকে লড়াইতে এসেছিল দেবপাল। দেবপাল এসে ফাইনালে কনৌজ দখল করে নেয়। আবার সেই সময় বৎসরাজের পুত্র ভোজ, মিহিরভোজ ছিল এই প্রতিহার বংশের শাসক এবং পরবর্তীতে গিয়ে দেবপাল যখন মারা যায় তখন মিহিরভোজ এই কনৌজ আক্রমণ করে এবং ফাইনালে এই কনৌজ নিজের দখলে নিয়ে নেয়। আর এই প্রতিহার বংশের রাজধানী বানায় কনৌজকে। তাহলে মিহিরভোজ তার রাজধানী বানায় কনৌজকে। মিহিরভোজ ছিল বিষ্ণুদেবের উপাসক, তার একটা উপাধি ছিল আদি বরাহ। 885 খ্রিস্টাব্দে মিহিরভোজের মৃত্যু হয়। তার মৃত্যুর পর সিংহাসনে বসে তার ছেলে মহেন্দ্রপাল। মহেন্দ্রপালের পরে সিংহাসনে বসেন মহিপাল। মহিপালের দরবারে একজন কবি ছিলেন রাজশেখর। রাজশেখরের লেখা একটা বিখ্যাত পুস্তক রয়েছে কাব্য মীমাংসা। এরপর দিন যেতে যেতে রাষ্ট্রকূট বংশের শাসক ইন্দ্র তৃতীয়, এখানে রাষ্ট্রকূট বংশের শাসক ইন্দ্র তৃতীয়। ইন্দ্র তৃতীয় কনৌজ আক্রমণ করে এবং কনৌজকে নিজের দখলে নিয়ে নেয়। তাহলে রাষ্ট্রকূট বংশের এরিয়া হয়ে যায় এতটা। আর সেই সাথে সাথে প্রতিহার বংশের এই যে এরিয়া ছিল তার ভেতরে এই গুজরাটের উপকূল ইন্দ্র তৃতীয় তার আন্ডারে নিয়ে নেয়। ফলে এই প্রতিহার বংশের এরিয়া আস্তে আস্তে কমতে থাকে এবং এই আস্তে আস্তে কমতে আবার 1008 সালে গজনির আক্রমণ হয়। গজনি বহুবার ভারত আক্রমণ করেছিল, তার ভেতর 1008 সালে এই এরিয়াতে আক্রমণ হয়। ফলে এই প্রতিহার বংশের সাম্রাজ্য আরো কমে যায়। প্রতিহার বংশে একজন রাজা ছিলেন যশপাল। যশপালের মৃত্যুর পর এই এরিয়া অনেক ছোট এরিয়াতে ভাগ হয়ে যায় এবং এই প্রতিহার বংশের সমাপ্তি হয়ে যায়। এবার এই প্রতিহার বংশ সম্পর্কে আরেকটা পয়েন্ট আছে। এই যে এই এরিয়াতে ছিল আরব শাসকরা,
ফলে আরব থেকে বহু পর্যটক এই এরিয়াতে আসতেন এবং তারা ভারতও ভ্রমণ করতেন। তো ভারত ভ্রমণ করার পর বিভিন্ন পর্যটক তাদের লেখাতে লিখেছেন যে ভারতের ভিতর সব থেকে ভালো ক্যাভেলরি বা অশ্বরোহী সেনা রয়েছে এই প্রতিহারদের কাছে। এই হলো প্রতিহার বংশ। এরপরে আসি গঙ্গ বংশ সম্পর্কে।